ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন আর পেপার পড়ছেন অয়নের বাবা মিস্টার নিশাদ হোসাইন। ওদিকে অয়নের পিছে পিছে অরু নেমে এলো। সিঁড়ি থেকে যে অয়ন আর অরু নেমেছে সেদিকে খেয়ালই নেই অয়নের বাবার। অয়ন তার বাবার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম বাবা। পেপার থেকে চোখ সরিয়ে অয়নকে ফর্মাল ড্রেসআপে দেখে অবাক হয়ে গেলেন মিস্টার নিশাদ। তিনি বললেন, সে কি, কোথায় যাচ্ছ তুমি অয়ন? অয়ন গ্লাসে জুস ঢালতে ঢালতে বলল, কেন, হাসপাতালে যাচ্ছি। অহনা কই? মিস্টার নিশাদ বললেন, তোমার অহনা কলেজে গেছে। প্রতিদিনের মতো রাত 9টায়, কিন্তু তুমি হাসপাতালে যাচ্ছ, এটা কোনো কথা হলো? বিয়ের দ্বিতীয় দিনে কেউ কাজে যায়, শুনেছ কখনো? অয়ন জুস শেষ করে বাবার দিকে তাকালো, বলল, আসি বাবা, আসসালামু আলাইকুম। মিস্টার নিশাদ বললেন, অয়ন দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আজ বাদে কাল তোমাদের বউবাত, রাতে আরোহীরা আসবে, তাই আজ ওরুর সাথে থাকবে তুমি। অবাক হয়ে যাচ্ছি আমি। অহনা বাইরে, আমি অফিসে চলে যাব একটু পর, তুমিও চলে গেলে ওরু সারা বাড়িতে একা কিভাবে থাকবে? অয়ন বলল, যেভাবে এরপর থেকে সারা জীবন থাকবে সেভাবে। এই বলে গটগট করে অয়ন বের হয়ে গেল রুম থেকে। মিস্টার নিশাদ বললেন, মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, আমি কিন্তু এখনো নাস্তা খাইনি, এসো একসাথে নাস্তা খাবো। অরু বলল, বাবা, উনি তো না খেয়েই চলে গেলেন। মিস্টার নিশাদ বললেন, আরে ও প্রায়ই এমন করে, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে। অরু এবার বসলো, একটু আগেই খেয়েছে, এখন তার কোনো ক্ষুধা নেই। মিস্টার নিশাদ বললেন, রোজ রোজ ব্রেড আর বাটার খেতে খেতে আমি না বোর হয়ে গেছি মা। আমাদের দুপুর আর রাতের খাবারটাও খুবই একঘেয়ে। বোঝো তো, কাজের মেয়ের হাতের রান্না। মা, তুমি কি রান্না করতে পারো? ওরও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সম্মতি দিল, কারণ সৎ মায়ের সংসারে তারই রান্না করা লাগতো 2 বেলা, মাঝে মাঝে 3 বেলাও। মিস্টার নিশাদ বলল, বাহ, তাহলে তো খুবই ভালো। তোমার মা কিন্তু খুব ভালো রান্না করতেন। কলেজে পড়াকালীন কত তার হাতে রান্না করা খাবার খেয়েছি। তারপর তো আমি বিদেশে চলে গেলাম, বিয়ে শাদী করলাম, আরোহী অয়ন হলো। অয়নের যখন 9 বছর বয়স, এক বন্ধুর কাছে শুনলাম তোমার মা আর নেই, তোমাকে জন্ম দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। এই বলে মিস্টার নিশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওদিকে উরুও কাঁদছে। মা, কেঁদো না, শোনো, এটা এখন থেকে তোমার সংসার, এই পরিবারটা এখন তোমার, তোমাকেই সবাইকে সামলাতে হবে মা। আজ এ কথাগুলো তোমাকে তোমার শাশুড়ির বলার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে আমি বলছি। আরোহীর বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের সংসারে ব্যস্ত, না হলে ও একাই আমাদের সবাইকে বিয়ের আগ পর্যন্ত সামলিয়েছে। আর অহনা ও অয়নের এই সংসারে কোনো ইন্টারেস্ট নেই, তা তো বুঝছই। এখন তোমাকেই নিজের সংসারটা নিজের মতো করে সামলাতে হবে। অরু বলল, আচ্ছা, আমি চেষ্টা করব বাবা। মিস্টার নিশাদ বললেন, পারবে তুমি মা? ঠিক আছে, আমি এখন আসি তাহলে, অফিসের সময় হয়ে গেছে, তুমি ঘরে রেস্ট করো। সংসার সামলাতে বলেছি বলে যে আজ বিয়ের দ্বিতীয় দিনই কাজে লেগে যেতে হবে তা কিন্তু নয়। খবরদার, বৌভাতের আগে কোনো ঝামেলায় জড়াবে না তুমি। ওরও মাথা নেড়ে সম্মতি দিল। অয়নের বাবা বের হয়ে গেল অফিসের পথে। অয়ন গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকতেই দেখে জয়া হন্তদন্ত হয়ে হাসপাতালের সিইও মিস্টার সুশান্ত চৌধুরীর কেবিনে গেল। অয়নকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম গুড মর্নিং দিল। অয়ন নিজের কেবিনে চলে গেল। জয়া বলল, স্যার, মে আই কাম ইন? সুশান্ত বলল, ইয়েস, কাম ইন। গুড মর্নিং ডক্টর জয়া। জয়া বলল, গুড মর্নিং স্যার। স্যার, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। সুশান্ত বলল, ইয়েস প্লিজ। জয়া বলল, স্যার, ইটস অলরেডি 10:30. হোয়ার ইজ আওয়ার সিএফও? হি ডিড নট কেম ইয়েস্টারডে অলসো। ইজ দেয়ার এনি প্রবলেম স্যার? প্লিজ টেল মি। সুশান্ত বলল, মেবি সাম পার্সোনাল ইস্যু, ডোন্ট নো। জয়া বলল, বাট ডোন্ট উই শুড আস্ক হিম। সুশান্ত মাথা নিচু করে কিছু বলতে যাবে, তখনই অয়নের ফোন আসলো তার ফোনে। সুশান্ত বলল, ডক্টর জয়া, এক্সকিউজ মি। হ্যালো, জি মিস্টার অয়ন বলুন। আপনি হাসপাতালে? ওকে, আমি ডাক্তার পাঠাচ্ছি এক এক করে।
অয়ন অফিসে। কথাটা শুনে জয়ের বুকটা শান্তিতে ভরে গেল। সুশান্ত ফোন রেখে জয়ের দিকে তাকাতেই জয়া বলল, এক্সকিউজ মি স্যার, বলেই জয়া বের হয়ে গেল। না, অয়নকে এক নজর হলেও দেখতে হবে আজকে তার। কিন্তু তার তো অয়নের সাথে দেখা করার সময় তো সন্ধ্যা 6:30। এতক্ষণ সে কি করবে? সে তো অয়নকে না দেখলে পাগল হয়ে যাবে। ওরও রুমে এসে রুমটা সুন্দর করে গুছাতে লাগলো। হঠাৎ করে ওর চোখ গেল বিছানায়। সাদা বিছানায় লাল রক্তের দাগ। অরুর এর পিছনের কারণ জানা নেই যে এটা তার সতীত্বের প্রমাণ। আজ এই প্রমাণ পেয়েই অয়ন তাকে কাছে টেনেছে, এটা যে অরুর জানা নেই। অরু বিছানার কাছে যেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এটা রক্ত। কিভাবে আসলো? কই, তার সারা শরীরে ঠোঁট বাদে তো কোথাও কাটেনি যে এত রক্ত পড়বে। তাহলে কি ওনার কাটলো কোথাও? নাকি অরুর পিরিয়ড হলো? ও হ্যাঁ, অরুর তো ডেট কাছাকাছি, কিন্তু না, পিরিয়ড তো হয়নি। তাহলে কিসের রক্ত? অয়নের সামনে বসে আছে ডাক্তার রাকিব। নিজের গত 2 দিনের কাজের এক্সপেন্সের জবাবদিহিতা করছে। অয়ন হাসপাতালের চিফ ফিনান্সিয়াল অফিসার। হাসপাতালের আর্থিক সকল কার্যক্রমই অয়নের আন্ডারে। বড় বড় সকল ডাক্তারকেই হাসপাতালের সকল আর্থিক খরচপাতির জবাবদিহিতা অয়নের কাছে করতে হয়। এমনকি হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের বেতনও অয়নই দেয়। অয়ন ফাইল চেক করে, যেহেতু মাসের 3 তারিখ, তাই ডাক্তার রাকিবকে বলল যে আজ 3 তারিখ, প্রতি মাসে 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দেই, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি গতকাল আসতে পারিনি, আর ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি। কাল দিয়ে দেব সবার বেতন। ডাক্তার রাকিব অয়নের কথা শুনে বলল, ইটস ওকে স্যার, নো প্রবলেম। অয়ন বলল, ওকে, গো ব্যাক টু ইউর ওয়ার্ক। রাকিব চলে গেলে হুট করেই অয়নের মাথায় একটা কথা এলো। আরে, ওরুকে তো এই কথা বলাই হয়নি, কিন্তু ওরও নাম্বার তো অয়নের কাছে নেই। অয়ন দ্রুত বাসার ফোনে ফোন দিল। মিনু ফোন ধরল। মিনু বলল, হ্যালো। অয়ন বলল, খালা, ওরুকে ফোনটা দাও তো। মিনু বলল, অরুকে আব্বা যান। অয়ন বলল, আরে তোমাদের কারো নাম কি অরু? না তো, তাহলে কার নাম অরু? মিনু বলল, ও, নতুন বউ, আচ্ছা দিচ্ছি। অয়ন বলল, ঠিক আছে। মিনু সিঁড়ি বেয়ে অয়নের রুমের সামনে যেয়ে দরজা নক করল। অরু তখনও বিছানার দিকে তাকিয়ে। নক শুনে অরুর ভাবনায় ছেদ পড়ল। অরু দরজা খুলে বলল, জি খালা। মিনু বলল, এই নাও তোমার বর। মিনু অরুর হাতে ফোনটা দিয়ে চলে গেল। অরু বলল, জি, এই তুমি কোথায়? অরু বলল, জি, রুমেই আছি। অয়ন বলল, বিছানাটা দেখেছো? একটা কাজ করো, দ্রুত বিছানার চাদর তুলে ধুয়ে ফেলো, কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, চাদর তুমিই ধুবে, বুয়াদের দিয়ে আবার ধোয়ায়ও না কিন্তু। অয়ন বলল, হ্যালো, বুঝতে পেরেছ কি বললাম? অরু বলল, জি। একটা কথা বলি? অয়ন বলল, কি? অরু বলল, আপনার কি কোথাও কেটে গেছে? রক্ত আসলো কোথা থেকে? অয়ন এবার হতবাক, মেজাজটাও খারাপ হচ্ছে এবার ওর। কিছু না বলেই ফোনটা কেটে দিল। অরু বলল, আহ, ফোন কেটে দিল। মন খারাপ হয়ে গেল অরুর। অরু বিছানার চাদর উঠিয়ে অয়নের কথা মতো ধুতে গেল। ফোন রেখে পিছে তাকাতেই অয়ন দেখল ঝড়ের বেগে কেউ তার কেবিনে নক না করেই ঢুকে গেল। সেটা আর কেউ না, জয়া। জয়ার এমন কাজ দেখে অয়নের মেজাজ আরও খারাপ হয়ে গেল। কিন্তু অয়নের একটা স্বভাব হলো, তার রাগ হলে সে 2টা জিনিস করে। এক, যার উপর রাগ হয় তাকে এবং তার কথাকে সম্পূর্ণ ইগনোর করে। আর 2, যার উপর রাগ করে তাকে ঠান্ডা মাথায় অপমান করে। অয়ন বলল, ডাক্তার জয়া, আমি কিন্তু আপনার এত তাড়াহুড়া করে আগমনের কারণটা জানি। বলেই অয়ন বাঁকা একটা হাসি দিল। এই হাসির উপরই তো জয়ার ফিদা। জি। অয়ন বলল, জয়া বলল, কি কারণ স্যার? অয়ন বলল, গত মাসের পেমেন্ট। যেখানে প্রতি মাসে 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই, সেখানে আজ 3 তারিখ। সরি ডাক্তার, আজও পারছি না পেমেন্টটা দিতে। ব্যাংকে যেতে পারিনি, কাল দিয়ে দিব। একদম চিন্তা করবেন না প্লিজ। পেমেন্টের চিন্তায় তো দেখছি আপনি সবই ভুলে গেছেন, এমনকি ম্যানার্সও।
অয়নের এই ধরনের কথা শুনে জয়া বড়সড় একটা ধাক্কা খেল, সাথে কষ্ট এবং লজ্জা দুইটাই। জয়ার চোখ দিয়ে পানি টলমল করছে। জয়া কিছু বলতে যাবে তখনই অয়ন বলল, আপনি এখন আসতে পারেন ডক্টর জয়া, 6:30 দেখা হবে আপনার সাথে। জয়া কথা না বাড়িয়ে চলে আসলো রুম থেকে। এদিকে আরোহী কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনিক রোজ রাতে খুব দেরি করে ফেরে, মাঝরাতে কারো সাথে ঘণ্টাখানিক কথা বলে। আরোহী জিজ্ঞাসা করলে বলে বিদেশের ক্লায়েন্টের সাথে সে কথা বলে। বিদেশের ক্লায়েন্ট হলে কি আরোহীর সামনে কথা বলা যায় না? বারান্দায় কথা বলা কেন লাগে? বিয়ের 4 বছরে অনিককে এত অচেনা কোনোদিন লাগেনি, যাই ইদানিং লাগছে। 4 বছরের বিয়ে, পরিচয়ের হিসাব তো আলাদা। তার আগে যে 5 বছরের প্রেম ছিল তাদের, 9 বছরের এত সুন্দর সম্পর্কে কবে এমন দূরত্ব এলো, সেটাই বোঝেনি আরোহী। বিয়ের প্রথম 3.5 বছর আরোহী মনে করত তার চেয়ে লাকি এই দুনিয়ায় কোনো মেয়েই নেই। এত ভালোবাসা আর কেয়ার করতো অনিক, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই তো সেই দিনের কথা। আরোহী যখন বলল সে মা হতে চলেছে, অনেক খুশিতে পাগল প্রায়। আরোহীকে মাটিতে যেন পাই রাখতে দিত না। প্রেগনেন্সির 9 মাস অনেক অফিসেই যায়নি। অফিসের কাজ বাসায় বসে করেছে আর দিনরাত আরোহীর খেয়াল রেখেছে। আর যেদিন রুষার জন্ম হলো সেদিন অনেক খুশিতে কেঁদেই দিয়েছিল। সারা হাসপাতাল, অফিস, পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাইয়েছিল সে। অফিসের স্টাফদের সেই মাসেই বোনাস দিয়েছিল মাসের মাঝামাঝি। কত সুন্দর ছিল আরোহী আর অনিকের চড়ুই সংসার, তাদের ছোট্ট রুষাকে নিয়ে। কিন্তু গত 1 মাস ধরে অনিক বদলে গেছে। আরোহীকে সময় দেয় না, সেটা আলাদা কথা। সে তো ইদানিং তাদের রুষাকেও সময় দেয় না। যে অনিক রোজ 8 ঘন্টা অফিস করে ক্লান্ত শরীরে ফিরেই হাত মুখ না ধুয়ে রুষার সাথে 2 ঘন্টা খেলা করত, সেই অনিক গত 1 মাস ধরে রুষার সাথে 5 মিনিটও খেলা করে না। 2 বছর 6 মাসের বাচ্চাটা সারাদিনই তো এই অপেক্ষায় থাকে যে কখন তার বাবা আসবে আর তার সাথে খেলা করবে। আরোহীর এখনও 1 মাস আগে সেই দিনের কথা মনে আছে, যেই দিন কলিং বেল বাজার সাথে সাথে রুষা গুটি গুটি পায়ে দৌড়ে দরজাটা খুলে আর বাবার দিকে 2 হাত বাড়িয়ে দিয়েছিল প্রতিদিনের মতো। অনিক রুষাকে কোলে নিয়ে কপালে 2টা চুমু দিয়ে ভিতরে নিয়ে এসেছিল। ফ্রেশ হবে বলে রুষাকে নিয়ে নামিয়ে রুমে চলে গেল। রুষা তো প্রতিদিনের মতো সব খেলনা বই নিয়ে অনিকের জন্য বসেছিল, যে অনিক ফ্রেশ হয়ে আসবে আর তার সাথে খেলা করবে। অনিক ফ্রেশ হয়ে নিচে ঠিকই এলো, কিন্তু রুষার সাথে খেলা করলো না। আরোহীকে খাবার দিতে বলে ওপরে চলে গেল। আরোহী খাবার এক হাতে নিয়ে আরেক হাতে রুষার হাতটা ধরে উপরে গেল। খাবার হাতে দিতে অনিক খেয়ে নিল। খাবার শেষ হবার সাথে সাথে রুষা অনিকের হাত ধরে টানতে লাগলো। অনিক বলেছিল, মা আজ আমি অনেক ক্লান্ত, আজ খেলবো না। রুষা সেই দিন লক্ষ্মী মেয়ের মতো অনিকের গালে চুমু দিয়ে একা একাই খেলবে বলে নিচে চলে গেল। আরোহীর সেই দিন অনিককে অন্যরকম লাগলেও ভেবেছিল হয়তো সত্যি অনিক আজ অনেক ক্লান্ত। কিন্তু এরপর থেকে 5-7 দিন হয়ে গেল রোজ অনিক একই কথা বলে। আরোহী আর রুষাকে অ্যাভয়েড করে সে। রুষাও সে কয়েকদিন রোজ আশা করে অনিকের কাছে যেত আর মন খারাপ করে ফিরে আসতো। একদিন অনিক বেল দেওয়ার সাথে সাথে রুষা তার সামনে গেলে রুষাকে পাশ কেটে সে চলে গেল। রুষা অনিকের পিছন পিছন গিয়ে অনিকের হাত ধরে টানতে আরম্ভ করলো। অনেক হয়েছে, আজ বাবাইকে রুষার সাথে খেলা করতেই হবে। রুষা বলল, বাবা বাবা তল্লো তল্লো, কেলা কেলা। অনিক বলল, না এখন না, যাও পরে। রুষা বলল, কেলা কেলা, তলো তলো বাবা। অনিক বলল, বললাম তো, যাও। এই বলে ঝাড়ি মেরে হাত সরায় দিল। সেই সময়ে আরোহী রুমে ঢুকে সবটা দেখে দিল। আরোহী রুষার দিকে তাকালো। রুষার চোখে পানির টলমল করছে। আরোহী বলল, অনিক এমন করছো কেন মেয়েটার সাথে? ভালোভাবেও তো বলা যায় নাকি? কি হয়েছে ইদানিং তোমার? অনিক বলল, কিচ্ছু না, ভালো লাগে না তো অত ন্যাকামি। অনিক চুপ, যাও তো এখান থেকে, জাস্ট লিভ মি অ্যালোন। আর অনিক রুষার হাত ধরে টেনে টেনে আরোহীর হাতে দিয়ে বলল, যাও, একেও সরাও এখান থেকে। আরোহীর চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে গেল এসব কথাগুলো মনে করে।
সেই দিনের পর থেকে অনিক পুরাই পাল্টে গেছে তাদের সম্পর্ক। রুষাও ওই দিনের পর থেকে আর অনিকের কাছে যায় না, খেলতে চায় না। রুষার ছোট্ট মনটা অনিকের সেই দিনের খারাপ আচরণে কি বুঝেছিল জানা নেই, তবে সেই থেকে যে বাবার প্রতি অভিমানের বিশাল পাহাড় তার মনে সৃষ্টি হয়েছে এটা ভালোই বোঝে আরোহী। ওদিকে অরু অয়নের কথা মতো নিজের হাতে চাদর কেচে ছাদে দিয়ে আসলো। বেলা বাজে 1:30। অরু শাড়ি চেঞ্জ করে নিল। চাদর ধুতে যেয়ে শাড়ি ভিজে গেছে। শাড়ি চেঞ্জ করে পরনের শাড়িটাও ধুয়ে আবার ছাদে যেয়ে নেড়ে দিল। এখন অরুর পরনে একটা সুতি হলুদ শাড়ি। বিছানায় নতুন চাদর বিছিয়ে খাটে হেলান দিয়ে বসল অরু। ক্লান্ত লাগছে তার। রাজ্যের ঘুম ভর করল অরুকে। অয়ন লাঞ্চ খেতে ক্যান্টিনে যেতেই ধাক্কা খেল জয়ার সাথে। জয়া সরি সরি বলে উপরে তাকাতেই অয়নকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। অয়ন ইটস ওকে বলে জয়াকে পাশ কাটিয়ে চলে গেল। খেতে বসলো। তারপর জয়া হুট করেই অয়ন যে টেবিলে বসা সেখানে বসে পড়ল। বলল, স্যার, বাইরের খাবার এখন খাওয়া ঠিক না। বাইরে করোনা ভাইরাসের যে প্রকোপ, আমি বাসা থেকে নিজের হাতে রান্না করে খাবার নিয়ে এনেছি, প্লিজ এখান থেকে খান। অয়ন বলল, না, আমি রোজ যা খাই তাই খাবো। আর আপনি কি বলতে চাচ্ছেন যে হাসপাতালের ক্যান্টিনের খাবার অস্বাস্থ্যকর? মানে আপনি আমার ম্যানেজমেন্টের উপর সন্দেহ করছেন? আমি এদের পর্যাপ্ত টাকা দিয়ে রেখেছি, এরা স্বাস্থ্যকর খাবার ছাড়া সরবরাহ করতো না আমাকে। জয়া বলল, না, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমি আজ আমার নিজের হাতে এই খাবারটা রান্না করে নিয়েছি, সো আশা করি আপনি খাবেন, প্লিজ। জয়ার জোরাজুরিতে অয়ন বেশি কথা বাড়ালো না, খাবারটা খেয়ে নিল। কেবিনে অয়নের কথায় কষ্ট পেলেও এখন জয়ার মন খুব ভালো, কারণ অয়ন তার হাতের রান্নাটা খেয়েছে, আর খেয়ে ওঠার সময় রান্নার প্রশংসাও করেছে অনেক। ওদিকে অনিকের আসতে দেরি দেখে আরোহী ফোন দিল। অনিক বলল, হ্যালো, বলো। আরোহী বলল, শোন, আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মনে আছে বিকালে বাড়ি যেতে হবে না, পরশু ভাইয়ের বউভাত। অনিক বলল, ওহো, মনে ছিল না, কাল যাব সকালে, আজ ফিরতে পারবো না মনে হয় জলদি। আরোহী বলল, এটা কোনো কথা হলো? না, তুমি আজই আসবে, কিচ্ছু জানি না আমি। বললাম তো পারবো না, বলে ফোনটা কেটে দিল অনিক। আরোহীও ছাড়ার পাত্র না, আজই যাবে সে, তাও আবার অনিককে সাথে নিয়ে। আরোহীর ব্যাগ গোছানোও কমপ্লিট। রুষাকে রেডি করে নিয়ে আরোহী ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল অনিকের অফিসের উদ্দেশ্যে। অনিকের অফিসে পৌঁছে ব্যাগ আর রুষাকে গাড়িতে রেখে আরোহী ভিতরে ঢুকল। আরোহীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আরোহী অনিকের কেবিনে নক না করেই ঢুকে গেল। অনিক মনোযোগ দিয়ে ফাইল দেখছে। আরোহী বলল, সারপ্রাইজ। অনিক বলল, তুমি এখানে? আরোহী বলল, শুধু আমি না, সাথে ব্যাগপত্র আর তোমার মেয়েও আছে, তারা গাড়িতে বসে আছে, চলো তো এখন। অনিক বলল, কোথায় যাব? বললাম না বাড়ি যাব, চলো। অনিক বলল, ফর দ্য ফাক, আর ইউ ক্রেজি? বলা নাই কওয়া নাই, আমি বলি নাই তোমাকে যে আজ যেতে পারবো না আমি, তাও তুমি এমন ব্যাগপত্র নিয়ে কেন আসলে? কমন সেন্স নেই? যাও বাসায়। বলদ নাকি গো? আরোহী বলল, চিৎকার করছো কেন তুমি অনিক? সবাই কি ভাবছে? দেখো কাছের দরজা, সবাই তাকিয়ে আছে এইদিকে। অনিক বলল, আমি কি করেছি? তুমি ননসেন্সের মতো কাজ করলা কোন আক্কেলে? চিৎকার করে অনিক বলল। আরোহী আবার কেঁদে দিল। কিভাবে কথা বলছো তুমি অনিক? এত খারাপ বিহেভ কেন করছো আমার সাথে? অনিক বলল, এই শোন, যা শর্ত, মাথা গরম করে দেয় একদম, ভালো মুডটা নষ্ট করে দিল। আরোহী অনিকের তুই তুকারি দেখে হতবাক। অনিক, তোমার কি হয়েছে? তুই তুকারি করছো কেন তুমি আমার সাথে? অনিক বলল, যাও, তুমি বাসায় যাও তো এখন প্লিজ, মাথা আর গরম করো না, সিন ক্রিয়েট করো না কিন্তু, জাস্ট লিভ মি অ্যালোন। আরোহী বলল, তুমি বদলে গেছো অনিক, অনেক বদলে গেছো। এই বলে অনিকের কলার ধরে কাছে টেনে নিল আরোহী। কাছের দরজার বাইরে দাঁড়িয়ে সবাই ওদেরকে দেখছে। অনিকের মাথায় আবার রক্ত উঠে গেল। আরোহীকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল অনিক। সন্ধ্যা 6:30।
জয়া সব ফাইল রেডি করে যেই না অয়নের কেবিনে ঢুকতে যাবে, দেখলো অয়ন ফোনে কথা বলতে বলতে একটা ছেলেকে ইশারা করলো। ফোন রেখে জয়াকে বলল যে সব ডিটেলস ওকে বুঝিয়ে দেন ডাক্তার জায়া। হি ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট সায়েম আহমেদ। এই বললে অয়ন বের হয়ে গেল। জয়ার মন খুব খারাপ হয়ে গেল, আর একটু হলেই কেঁদে দেয়। অয়ন বাসায় ফিরে আসলো। মাথাটা তার খুব ব্যথা। রুমে ঢুকে দেখে তার বউ ঘুমাচ্ছে। মোবাইল ওয়ালেট ডেস্কে রেখে অরুর কাছে গেল সে। তারপর কি ভেবে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল অয়ন। দরজা আটকানোর শব্দে অরুর ঘুম ভাঙল। সে কি, সন্ধ্যা 7:30 বাজে, সে এতক্ষণ ঘুমিয়েছে? ঘুমের ঠেলায় তো দুপুরের খাওয়াও হয়নি। অরুর মাথায় হাত। ওয়াশরুমে কিসের শব্দ? উনি কি তাহলে চলে এসেছেন? অরু দ্রুত পায়ে নিচে গেল। কাজের বুয়ারা সবাই লাইন দিয়ে স্টার জলসার সিরিয়াল দেখছে। অরু কাউকে কিছু না বলে রান্নাঘরে গেল। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে উপরে নিয়ে গেল। যাওয়ার সময় বুয়াদের উদ্দেশ্য করে অরু বলল, খালা, আমি তো দুপুরে খাইনি কিছু, আপনারা একবারও তো আমাকে ডাকলেন না খেতে। বুয়ারা থ হয়ে গেছে। সেলিনা অরুর কথায় উত্তর দিয়ে বলল, নতুন বউ কত ডাকিছি তোমারে, তুমি তো কি ঘুম উঠলাই না। আসলে কেউই অরুকে ডাকেনি, কারণ তারা ভুলেই গেছিল যে ঘরের নতুন একটা বউ আছে। আসলে এত বছর অভ্যাস তো, একাই দুপুরে খাওয়া হয় তাদের। নতুন মানুষকে তারা ভুলেই গেছিল। অরু সেলিনার কথা শুনে আর কিছু বলল না, সোজা উপরে চলে গেল। অরু রুমে ঢুকতেই দেখে অয়ন শাওয়ার নিয়ে খালি গায়ে বের হচ্ছে। অরুকে দেখে টাওয়ালটা রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। অরু অয়নের কাছে গিয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, অফিস থেকে এসেছে নিশ্চয়ই খুব ক্লান্ত। শরবত বুঝি খাওয়া যায়? অয়ন বলল। অরু নিশ্চুপ দাঁড়িয়ে আছে। অয়ন বলল, ঠিক আছে দাও। অয়ন ঢকঢক করে পুরোটা সাবার করল। সত্যি রিলিফ লাগছে তার কাছে। অয়ন গ্লাসটা পাশে রেখে অরুর কোমর ধরে নিজের কাছে নিয়ে গেল। কি বলেছিলে যেন তখন? আমার কোথাও কাটছে কি না? না, ওটা তো তোমার রক্ত। অরু বলল, কিন্তু আমার তো হয়নি। অরু বলল, কি হয়নি? অয়ন অরুকে ছেড়ে খাটে গিয়ে আধা শোয়া হয়ে বলল, বললাম না তুমি অনেক চালাক, না হয় তুমি বোকা। যাক, এদিকে আসো। অয়নের কাছে টাকায় অরুর বুকটা ধুক করে উঠল আবার। তাহলে কি এখন আবারও অয়ন ওসব করবে তার সাথে? অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন অরুর হাত ধরে কাছে বসালো। মাথাটা খুব ব্যথা করছে, চেপে দাও তো অরু। অরু অবাক হলো। অয়ন বলল, কি হলো, দাও না। অরু কাঁপা কাঁপা হাতে অয়নের মাথায় হাত দিল, চেপে দিচ্ছে মাথাটা, আর অয়নের চোখ বন্ধ। এরকম আধা ঘন্টা শোয়ার পর হঠাৎ অয়ন চোখ খুলে তাকালো অরুর দিকে, একটা নেশা ভরা চোখ নিয়ে। অয়ন বলল, হয়েছে, আর লাগবে না, কিছুটা রিলিফ লাগছে। আর বাকিটা? অয়ন উঠে বসে অরুর দুই গালে দুই হাত দিয়ে টাচ করলো। তারপর হুট করে অরুর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অরুর চোখ বড় বড় হয়ে গেল। কলিং বেলের আওয়াজে ঘোর কাটল অয়নের। অরু চোখ কুঁচকে আছে এখনো। অয়ন হেসে দিল, তারপর বলল, আর বাকিটা এই এখন হলো। ইয়ে, নাও আই ফিল রিলিফ। অরু এবার চোখ খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে। অয়ন বলল, এই, তুমি কিস করতে পারো না কেন? কেমন করে ঠোঁট শক্ত করে রাখো? সব সময় আমিই দিব নাকি, তুমি আমাকে দিবা না? অরু বলল, কি দিব? অয়ন এক ব্রু উঁচু করে তাকিয়ে আছে এবার। তোমার মাথা। অরু আবার মাথা নিচু করে আছে। মনে হয় বাবা এসেছেন। অয়ন বলল, এসেছেন না, এসেছে, অহন এসেছে, যাও দেখে আসো। অরু দ্রুত উঠে যেতে নিলে অয়ন আবারও বলল, আরে, বেশ দ্রুত হাঁটতে পারো তো তুমি। আমি তো ভাবছিলাম তোমার পা সবসময় বরফের মতো জমে থাকে, তাই অত আস্তে হাঁটো। কিন্তু না, আমার কাছে আসতে গেলেই হাত দ্রুত হয় না শুধু, তাই না? অরু আর দেরি না করে এক প্রকার দৌড়েই রুম থেকে বের হয়ে চলে গেল। অয়ন আবার আগের মতো শুয়ে চোখ বন্ধ করে থাকলো। অরু নিজের গাল দুটোতে দুই হাত দিয়ে চেপে নিচে নামছে। কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে তার গাল দুটো। নিচে নেমে দেখলো অহনা নয়, বরং আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছোট্ট মেয়ে। সেলিনা বুয়া দরজা খুলে বলল, বড় আম্মা যে, কিরাম আসো?
আরে রুষা মা, আহো আহো। ওরু এবার বুঝলো এটা তার বড় ননদ। মুখে প্রশস্ত হাসি নিয়ে দৌড়ে গেল নিচে। ওরু বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আরোহী বলল, এই তো, কি খবর তোমাদের? ওরু বলল, ভালো। হাই, কি নাম তোমার? রুষা বলল, রুষা। আরোহী বলল, রুষা। সবাই সোফার ঘরে বসলো। আরোহীর মন যে কতটা খারাপ সেটা শুধু আরোহী জানে। আজ তার সব থেকে প্রিয় মানুষটা যে তার গায়ে হাত তুলেছে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু উপায় নেই। এই বাসায় সবাই যে বুঝে যাবে তাহলে। অরু যে বাসায় নতুন, তাই তো সে বুঝতে পারেনি যে আরোহী ভালো আছে কথাটা সম্পূর্ণ মিথ্যে। আরোহী যে ভালো নেই এটা এখনও অরুর অবুঝ মন যে বোঝেইনি। আরোহী যে কতটা চঞ্চল তাও তো জানে না অরু। অরু তো সেই থেকে রুষার সাথে খেলা করতে ব্যস্ত। আরোহীর আজ দুপুর থেকে খাওয়া হয়নি। এখন শরীরটা খুব দুর্বল লাগছে তার। আরোহী বলল, অরু, কি রান্না হয়েছিল আজ দুপুরে? অরু বলল, সেটা তো জানি না আপু। মানে, খাওনি তুমি দুপুরে? মাথা নাড়িয়ে না বলল অরু। আরোহী সেই মিনু আর সেলিনাকে ডাকলো। অরু বলল, আপু, মানে আমি ঘুমিয়ে গেছিলাম তো। আরোহী বলল, থাক, আর খালাদের হয়ে সাফাই গাইতে হবে না। আমার ভালো জানা আছে ওনাদের স্বভাব চরিত্র। খালা, নতুন একজন মানুষ বাসায় আছে ভুলেই গেছেন বুঝি, তাই না? কেন এমন করেন আপনারা? এতদিনের কথা না হয় আলাদা ছিল যে বাবা, ভাইয়া আর বনু বাইরে থাকতো বলে দুপুরে তেমন রান্না বান্না হতো না বাসায়। কিন্তু এখন থেকে নেক্সটে যেন এমন না হয়। এখন দ্রুত খাবার দেন আমাদের। অরু, ভাইয়া আজও অফিসে গেছে, তাই না? অরু বলল, গিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছেন। আরোহী বলল, তাই? ভাইয়া এখন বাসায়? আসছি আমি তাহলে, বলে আরোহী দৌড়ে উপরে অয়নের রুমে হেলে দুলে চলে গেল। অরু এদিকে রুষার সাথে খেলায় মগ্ন। রুষাও যেন অরুকে পেয়ে সেই খুশি। বান্ধবী বানিয়ে নিয়েছে রুষা অরুকে। দরজা খোলার শব্দে অয়ন চোখ খুলে তাকালো। আরোহী ভাইয়ের কাছে যেয়ে বসল। বলল, কেমন আছিস ভাইয়া? অয়ন বলল, ভালোই। কি হয়েছে? কেঁদেছিস কেন? কই, বল কি হয়েছে? না তো, কে বলেছে? অয়ন বলল, বুঝি। আরোহী বলল, বেশি বুঝিস তাই না? আচ্ছা, অরু যে দুপুরে না খেয়ে আছে, ওকে খেতে বলিস না কেন? অয়ন বলল, খায়নিও, জানতাম না তো। না খেয়ে থাকার কি মানে আছে? আরোহী বলল, ও কি ইচ্ছে করে না খেয়ে আছে? জানিস না খালারা কি রকম? খালাদের সংসার তো এটা না, এটা অরুর সংসার, ওকেই সামলাতে হবে। ও বাসায় নতুন ভাইয়া, সব বুঝতে সময় লাগবে, আরোহী বলল। অয়ন বলল, আরোহী বলল, চল একসাথে খাবো। অয়ন বলল, এখন খাবো না, বাবা আর অহনা আসুক, তারপর খাবো। তুমি অরুকে নিয়ে খেয়ে নাও। আরোহী চলে যেতে নিলে অয়ন বলল, বনু, অনিক আসেনি কেন রে? অনিকের কথা শুনে আরোহীর চোখে পানি চলে এলো। অয়নের দিকে না ফিরিয়ে বলল, কাল আসবে, আজ অফিসে কাজ ছিল। অয়ন বলল, আর রুষা? আরোহী বলল, নিচে আছে, অরুর সাথে খেলা করছে। আচ্ছা ঠিক আছে, যা, আমি আসছি। আরোহী বের হতে হতে চোখের পানি মুছে নিল। অয়ন ঠিকই বুঝতে পেরেছে যে আরোহী কাঁদছে। ওর গলা ভারী শোনা যাচ্ছে। আরোহীর মলিন চেহারাটা অয়নের চোখ এড়ায়নি। তার বনুটা তো আগের মতো প্রাণচঞ্চল নেই। জানতে হবে অয়নের সবটা। অয়ন দ্রুত পায়ে বাহিরে গেল। আরোহীর সাথে কথা বলার জন্য একসাথেই নামলো। দুইজনে নেমে দেখে রুষা অরুর কোলে ঘুমিয়ে পড়েছে। আরোহী কিছু বলতে গেলে অরু হাত দিয়ে ইশারা করে বলল, ঘুমা কাপু, আমি ওকে খাইয়ে দিয়েছি। আরোহী এবার হাসল। অয়ন সিঁড়িতে দাঁড়িয়ে অরুকে দেখছে। তারপর কাছে যেয়ে অরুর কোল থেকে রুষাকে কোলে নিয়ে উপরে চলে গেল। আরোহী বলল, চলো অরু, খেয়ে নিই আমরা দুইজন। দুইজনে খেতে বসল। রাতে অহনা আর বাবা বাসায় ফিরে এলে অয়ন নিচে খেতে এলো। খাবার টেবিলে বাবা বলল, অয়ন, বিয়েটা যে তাড়াহুড়াই হলো, পরশু বৌভাত কি ঠিক হবে নাকি আরও 4-5 দিন পিছাবো? কেউই তো তেমন জানে না। ইনফ্যাক্ট তোমার হাসপাতালেও কেউ জানে না। কার্ড করতে তো সময় লাগবে। অহনা বলল, বাপি, কার্ডে ঝামেলা করার কি দরকার আছে? আর কার্ডের সিস্টেম ওল্ড ফ্যাশন, দরকার নেই, ইমেল করলেই তো হয়ে যায়।
অয়ন বলল, হ্যাঁ বাবা, অহন ঠিকই বলেছে। আমি আমার বন্ধুদের আর হসপিটালের সবাইকে ইমেল করে ইনভাইট করে দিতে পারবো রাতের মধ্যে। অহনা বলল, আমি আমার ফ্রেন্ডদের আর কাজিনদের। বাবা বলল, আমি আমার আত্মীয় স্বজনদের ইমেল করে দিব তাহলে। অয়ন বলল, বাবা, অনিককে আর ওর পরিবারকে শুধুমাত্র ফোন করে বলবে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। আরোহী আর রুষা আগেই ঘুমিয়ে গেছে। অরু ওদের রুমে পানি রেখে রুম থেকে এসে দেখলো অয়ন ল্যাপটপে কাজ করছে। অরুর খুব ভয় করছে, আজও কি হবে। অয়ন নিজের শাড়ির আঁচল হাতে দিয়ে পেঁচাচ্ছে আর খুলছে, আবার পেঁচাচ্ছে খুলছে। অয়ন কাজের ফাঁকে একবার অরুকে দেখে নিল। অরু ঠায় দাঁড়িয়ে আছে এখনো। এই দেখে অয়ন বলল, কি এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? অরুর সাথে সাথে ওয়াশরুমে দৌড়। অয়ন অরুর এই কাণ্ড দেখে বোল্ট। অয়ন কিছুক্ষণ অরুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার কাজে মন দিল। ইমেলে কার্ড সিলেক্ট করে পাঠিয়েছে অহনা, সেটাই ইমেল করবে এখন অয়ন নিজের ফ্রেন্ড প্লাস হাসপাতালের সবাইকে। এখন আমাদের পাঠকেরা বলেন, অয়নের এই ইমেলটা যখন জয়ার কাছে পৌঁছাবে তখন কি হবে? জয়া কি করবে? অয়ন যেই না প্রত্যেকের ইমেলে একসাথে নিমন্ত্রণের কার্ড সেট করে সেন্ড দিল, সেই সময়ে অরু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। অয়ন চোখ তুলে তাকাতেই ফ্রিজড হয়ে গেল। অরুকে দেখলে অয়নের মাথা ঠিক থাকে না, কামনা জাগে খুব করে। কামনার তাড়না মাথায় চেপে বসে অয়নের। না, আর কোনো মেয়েকে দেখলে অয়নের এই ফিলটা আসে না। অয়নের কামনার একমাত্র সূত্র হলো অরু। হ্যাঁ, এখনই সময়। এখন অয়নের আবার অরুকে চাই, একান্ত নিজের করে। অরু চুপ করে যেয়ে খাটে বসল। অয়ন বলল, অরু। অরু উত্তর করল, জি। এদিকে এসো। অরু চুপচাপ। অয়ন বলল, কি হলো, এসো। অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন ল্যাপটপটা সাইডে রেখে অরুর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসালো। অয়ন বলল, তুমি আমাকে দেখে বা আমার কাছে আসলে এত ভয় পাও কেন? অরু নিশ্চুপ। অয়ন অরুকে কোলে তুলে উঠে দাঁড়ালো। অরুকে নিয়ে বিছানার দিকে দু পা আগালো। ডিনার শেষ করে নিজের রুমে জয়া। মনটা এমনিতেই ভালো না। অয়নের সাথে আজ সময় পায়নি সে। গত 3 দিন ধরে কিছুই যেন ঠিক হচ্ছে না তার জীবনে। কেমন একটা ভয় লাগছে তার। কিসের ভয় সেটা জয়ার নিজেরই অজানা, কিন্তু ভয় লাগছে, খুব ভয় লাগছে। রুমে গিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিল জয়া। 15 মিনিটের ন্যাপ নেবার পর চোখ খুলল। একটা প্রেগন্যান্সির কেসের ব্যাপারে একটু স্টাডি করা লাগবে তার। এখন তাই ল্যাপটপ আর ফাইল নিয়ে বসল জয়া। ও ল্যাপটপ ওপেন করতেই দেখল 50+ ইমেল। চেক করতে লাগলো জয়া। 20টা ইমেলের নিচে যেতেই একটা জায়গায় চোখ আটকে গেল জয়ার। বিশ্বাস হচ্ছে না জয়ার। অয়নের ইমেইল।